আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার হাজির হলাম বাকি এমসিকিউ গুলো নিয়ে। চলো আমরা শুরু করি। গতদিন আমরা 35 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 36 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। আচ্ছা, এখানে বলছে এই বিন্দুতে বেগ কত। আচ্ছা, আমরা বেগ সমান কি জানি বলো তো? বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। এই তো, তার মানে আমাদের কি সরণের মান লাগবে, সময়ের মান লাগবে। এই বিন্দুটা কিরকম দেখো তো, এই রেখাটা একটা বক্ররেখা না? বক্ররেখা যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকাই, সেটা সেই বিন্দুর ঢাল নির্দেশ করে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু কেবল 9-10, আমাদের সবার উচ্চতর গণিত নাই, তাই আমরা সকলে ঢালের সাথে পরিচিত না। ঠিক আছে, তো ঢালের কনসেপ্টটা আমি একটা আলাদা ক্লাসে আলোচনা করব। তবে আপাতত মনে রাখো, বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ঢাল নির্দেশ করে। তাহলে কি বলবো? বক্ররেখার, দেখছো ভুল লিখছি, বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুটা এও হইতে পারে, তাই না? যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক ওই বিন্দুর ঢাল নির্দেশ করে, ওই বিন্দুর ঢাল নির্দেশ করে, নির্দেশ করে। এতটুকু ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোনটা বলো তো? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে যে আমাদের এটা, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা। তো অঙ্কিত স্পর্শক এটা ঢাল নির্দেশ করে। তো আমাদের এটা দেখো, ওয়াই অক্ষে সরণ আছে আর এক্স অক্ষে সময় আছে। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে সরণের মান নিতে হবে আর এক্স অক্ষ থেকে সময়ের মান নিতে হবে। এই বিন্দুতে ঢাল, তার মানে এখন দেখো সরণ কতটুকু, সরণ হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তাহলে আমাদের এখানে সরণের মান নিশ্চয়ই এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সরণের মান। তাহলে সরণের মান কত তুমি বলো, যেখানে সরণের মান কত? এ বি। নিশ্চয়ই এখানে সরণের মান কত? এ বি। আর সময়, সময় কতটুকু? ওয়াই অক্ষের সময়। তাহলে এই যে এখান থেকে এতটুকু কি সময়, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সময়, তাই না? এখান থেকে এতটুকু পর্যন্ত কি, এখান থেকে এতটুকু পর্যন্ত সময়। তো এই সময়টা কত তুমি নিজেই বলো, সময়টা কত? বি আর অথবা আর বি, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি আর বি অথবা বি আর। তাহলে এখানে আমরা লিখলাম কি বলতো? ভি আর। তাহলে বেগের মান কত? এ বি ডিভাইডেড বাই বি আর। আমরা খুব সংক্ষেপে ঢাল না জানিয়েও বের করে ফেলতে পারলাম, তাই না? তো ঢাল সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। আপাতত যেহেতু আমরা এখানে হায়ার ম্যাথের স্টুডেন্টও আছি, আবার কৃষি শিক্ষা নিয়েছি এমন স্টুডেন্টও আছি, তাই আর কি ঢাল নিয়ে আমি আর এই ক্লাসে আলোচনা করছি না, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে মনে রাখো, বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ঢাল নির্দেশ করে। এই আর পি এটা হচ্ছে ঢাল, এবং ঢাল যতক্ষণ হয়েছে আমরা কি জানি, y অক্ষে সরণ আর x অক্ষে সময় দিয়েছে। তাহলে এতটুকু আমাদের সরণের মান, এতটুকু সময়ের মান। তো বেগ সমান সরণ বাই সময়, এখানে শুধু মান বসাই দিয়েছি। তাহলে অ্যান্সার কি? এ। আসো পরের থেকে, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? আচ্ছা, এরপরে আমি আর একটা ক্লাস দিব, যে ক্লাসে আমি শুধুমাত্র এই সকল লেখচিত্রগুলো নিয়ে আলোচনা করব। ওই ক্লাসে সকল লেখচিত্র আমি একদম ক্লিয়ার করে দেবো। ওকে, আপাতত এগুলো আমরা একটু দেখি। নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? সমবেগ মানে কি বলতো? মানে প্রত্যেক সেকেন্ডে সে সমান দূরত্ব অতিক্রম করবে, বিষয়টা এরকম। প্রত্যেক সেকেন্ডে সে সমান দূরত্ব অতিক্রম করবে। মনে করো, সে প্রথম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, তৃতীয় সেকেন্ডে এতটুকু, মানে প্রত্যেক সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তার মানে সময়ও বাড়বে, অতিক্রান্ত দূরত্ব তার বাড়তে থাকবে। দেখো এই ক্ষেত্রে, দেখো এই ক্ষেত্রে দেখো, এখানে সময় যত বাড়ছে, মনে করো সময় এখানে, তখন সময় শূন্য, অতিক্রান্ত দূরত্ব শূন্য। তখন সময় মনে করো এতটুকু, অতিক্রান্ত দূরত্ব কত? এতটুকু। যখন সময় তার এতটুকু, মানে এটা তার অতিক্রান্ত দূরত্ব, যখন সময় তার এতটুকু, অতিক্রান্ত দূরত্ব কতটুকু? অতিক্রান্ত দূরত্ব তার এতটুকু। তার মানে কি, সময় যত বাড়ছে অতিক্রান্ত দূরত্ব তত কি তার বাড়ছে। সময় যত বাড়ছে তার অতিক্রান্ত দূরত্বটাও তত বাড়তেছে। তার মানে এখানে বলতে পারি যে তার প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে হার সেটা সমান। তার মানে এখানে তার সমবেগ নির্দেশিত আছে। সমবেগ মানে কি? ভি মানে কি? ভি সমান, ভি সমান কি তুমি জানো যে ভি সমান এস বাই টি। ভি সমান কি? এস বাই টি। তাহলে এটা হলো সরণ নির্দেশ করবে, মানে এটা অন্তত বেগ নির্দেশ করবে। এখানে এটাও বেগ নির্দেশ করে, এস বাই টি এটাও বেগ নির্দেশ করে, এস বাই টি সরণ বাই সময় এটাও বেগ নির্দেশ করে, কিন্তু এর ভিতরে সমবেগ নির্দেশ করে এটা।
এগুলো করে নাকি জানেন? দেখো, সময় বাড়ছে, সময় বাড়ছে কিন্তু স্মরণের মান বাড়ছে না। তাহলে এখানে কি বস্তু স্থির, স্মরণের মান বাড়ছে না মানে কি বস্তু স্থির, বস্তু স্মরণের পরিবর্তন হচ্ছে না। আর এখানে স্মরণের মান বাড়ছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, তাহলে প্রথমে বস্তু স্থির ছিল, পরবর্তীতে বস্তু চলছে, বিষয়টা এখানে এইরকম। আর এখানে কি সময়ও বাড়ছে কিন্তু স্মরণের মান একদমই বাড়ছে না, তাহলে এটাও হবে না। আর এখানে কি সময়ের মান বাড়ছে, স্মরণের মানও বাড়ছে, এত পর্যন্ত সমবেগ আছে, কিন্তু এখানে এসে কি বস্তু স্থির হয়ে গেছে, মানে সময় বাড়লেও স্মরণের মান আর বাড়ছে না। বুঝতে পারছো? সময় বাড়লো এখানে আর কি স্মরণের মান বাড়ছে না, তার মানে এতটুকু কি আমাদের সমবেগ না, এতটুকু কি আমাদের সমবেগ না, এতটুকু সমবেগ, এতটুকু সমবেগ না, এতটুকু সমবেগ, আর এতটুকু সমবেগ না, তার মানে কোনোটাই হচ্ছে না আর এটা পুরোপুরি হচ্ছে। তাই আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এই ঘ নম্বর। সঠিক উত্তর ঘ নম্বর। আসো পরের এমসিকিউতে আসি। নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত অবস্থার লেখচিত্র? দেখো তো এখানে কি হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যা হয় আমি তোমাকে তা লিখি বলি আর কি। আগে পড়ন্ত বস্তু এটা, তো একটা বস্তু এখান থেকে নিচের দিকে পড়বে, নিচের দিকে যদি পড়ে আদি মুখ তখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তার আদিবেগ শূন্য থাকে। আদিবেগ কি থাকে? শূন্য থাকে। এবং তার অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব একটা সময় হবে, এবং তার বেগ এখানে যে অভিকর্ষ ত্বরণ সেটা কাজ করে কি? জি 9.8 এম এস ইনভার্স ওয়ান, তার মানে কি প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। তার মানে প্রথম সেকেন্ডে যদি তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড হয়, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে কী হবে? 2 × 9.8 মিটার পার সেকেন্ড, কারণ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার করে মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। ওকে, তাহলে দেখো এই জায়গাটাই বেগের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বেগের মানটা কিন্তু বাড়তেই আছে। হ্যাঁ, আর এরকম কোনো জায়গায় হচ্ছে না, এখানে কি সময় বাড়ছে কিন্তু বেগের মানটা কি আস্তে আস্তে কমছে, এরকম কি হয়? হয় না। বেগের মানটা কিন্তু আস্তে আস্তে তুমি মুক্ত হয়ে ছেড়ে দিবা, যত উপর থেকে ছাড়বা দেখবা ওটা তত বেশি বেগে ভূমিতে আঘাত করে, তার মানে বেগের মানটা আস্তে আস্তে কি হয়? বাড়তে থাকে। কিন্তু এই জায়গাটায় কি হচ্ছে দেখো, বেগের মানটা আস্তে আস্তে কমছে, তাহলে এটা হবে না। বেগের মানটা কনস্ট্যান্ট, সময় বাড়ছে কিন্তু বেগের মানটা কি স্থির আছে, এরকম তো হয়? এরকমও হয় না। আবার কি সময় বাড়ছে আর বেগের মানটা ব্যাকাভাবে বাড়ছে, ব্যাকাভাবে কি বাড়ে? ব্যাকাভাবেও কিন্তু বাড়ে না। এটা বাড়ে কিন্তু কীভাবে বলো তো? এইভাবে ব্যাকাভাবে কিন্তু বাড়ে না, এটা বাড়ে হচ্ছে সরলরৈখিকভাবে এবং ওই প্রতি সেকেন্ডে সমানভাবে বাড়ে। তাই আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এটা। আমি আরেকবার বলি, মনোযোগ দিয়ে শোনো, যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে আমরা বলি কি? ত্বরণ। তো এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। প্রতি সেকেন্ডে বেগ বাড়বে, তার মানে এখানে যেই বেগ, এখানে ওই বেগটা থাকবে না, বাড়বে। এখানে চারটার মধ্যে শুধুমাত্র এটাতেই প্রতি সেকেন্ডে বেগের মানটা বাড়তেছে, এখানে বেগের মান কনস্ট্যান্ট, এখানে বেগের মান কমতেছে, এখানে বেগের মানটা বক্রপথে বাড়ছে, বক্রপথে বাড়ে না আসলে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর এটা। ঠিক আছে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর এটা। আর এটা আরও একটুখানি আপার লেভেলের ব্যাখ্যা থাকে, যেটা আমরা এখন শিখবো না। আমরা এটা ঢাল দিয়ে ব্যাখ্যা করতে পারি, সরলরেখার সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা কখন শিখবো বলো তো? একটু ম্যাচিউরিটি আসলে শিখবো। ওকে, আপাতত আমরা এইভাবে ব্যাখ্যা করব। আসো পরবর্তী এমসিকিউতে যাই। দূরত্ব বনাম সময়ের লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত ঢাল। দূরত্ব বনাম সময়ের লেখ, তার মানে কি? আমরা এখন দেখো এই দূরত্ব মানে এস, দূরত্ব মানে কি এস, আর বনাম মানে ভার্সেস, আর সময় এটাকে আমরা লিখতে পারি s/t। ঠিক আছে, দূরত্ব বনাম সময় আমি বলেছি যে এটাকে এটা লিখতে পারি। আর এটা মানে কি? বেগ। দূরত্ব বনাম সময় লিখে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কি নির্দেশ করে? আমরা বুঝে গেছি কি নির্দেশ করে ভাই? দূরত্ব। স্মরণ কিন্তু বলে নাই, দূরত্ব বলছে। তার মানে এই যেহেতু দূরত্ব, তার মানে এখানে এটা দূরত্ব, এটা যদি দূরত্ব হয়, দেখো এটা যদি দূরত্ব হয় তাহলে বেগটা কি হবে? ভিটা কি হবে? দ্রুতি হবে। তার মানে 39 নম্বর কি উত্তর হবে? 39-এর এটা ক হবে। হ্যাঁ, এটা কি হবে? ক। কারণ কি? এটা বলেছে দূরত্ব। আচ্ছা দাঁড়াও, আমি বলি দূরত্ব বনাম সময়ের লেখ, এটা তো দ্রুতি হইতো, কিন্তু আমাদের এখানে কি বলছে জানো? আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। আমাদের এখানে কি বলছে দেখো, মনে করো এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের কি অক্ষ? ওয়াই অক্ষ। তো এই বিন্দু থেকে একটা বস্তু এরকম এরকম হইলো, তো এটা আমাদের দিকে সময় আর এদিকে দূরত্ব যাচ্ছে। তো যে কোনো বিন্দুতে আমরা কি করব? স্পর্শক আঁকাবো। যে কোনো বিন্দুতে কি আঁকাবো? স্পর্শক একটা আঁকাইলাম, মনে করো এই বিন্দুতে স্পর্শক আঁকাইলাম। তাহলে দেখো স্পর্শক তো একটা নির্দিষ্ট দিক আছে,
স্পর্শকে তো নির্দিষ্ট দিক আছে। দূরত্ব বনাম সময়ের লেখের যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, মনে করো এই বিন্দুতে একটা বিন্দু এ নিলাম, এই বিন্দুতে স্পর্শক গেলাম, স্পর্শকের যে ঢাল এটা তো সরল রেখা, তাহলে নির্দিষ্ট দিকে আছে, তার মানে কি স্পর্শকটা অন্তত কি, এটা হচ্ছে সরণ, স্পর্শকটা কি সরণ, তার মানে দ্রুতির যে কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকাই স্পর্শকটা হবে সরণ, তাহলে সরণ বনাম সময়, সরণ বাই সময়, এটাকে আমরা বলি কি বলতো, বেগ। আশা করি বিষয়টা বুঝছো, মানে বিষয়টা একটু কঠিন, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হয়ে যাবে, বুঝে নাও। আমরা বলছি কি দূরত্ব বনাম সময়ের লেখ, দূরত্ব মানে কি দূরত্ব বাই সময়, মানে ওটা একটা দ্রুতি হওয়ার কথা, কিন্তু বলছে ওই বক্রপথের যে কোনো বিন্দুতে যদি আমরা অঙ্কিত স্পর্শক আঁকাই, এই যে স্পর্শক আঁকাইলাম, স্পর্শক মানে যেটা টাচ করে যায়, ছেদ করে না, টাচ করে, স্পর্শক, তাহলে ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে, ওই যে এই ঢালটা ওই বিন্দুতে আমাদের বেগ নির্দেশ করে, ঠিক আছে, কারণ এর একটা নির্দিষ্ট সরলরেখা এবং নির্দিষ্ট মান আছে, দিকও আছে, তাই। ওকে, আসো পরের এমসিকিউতে যাই। এটা বস্তুটা কিভাবে চলছে দেখো, এখানে বস্তুটা কিভাবে চলছে আমরা দেখেই বলে দিতে পারি। এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ। এটা কি দেখো, এদিকে আছে বেগ, এদিকে আছে কি সময়, এদিকে আছে কি বেগ আর এদিকে আছে সময়। তাহলে এই বস্তুটা কি হচ্ছে, সময় বাড়ছে, বেগের মান আস্তে আস্তে বাড়ছে, সময় বাড়ছে, বেগের মান বাড়ছে, মানে কি বস্তুটা ত্বরণে চলতেছে, তাই না? সময়ের সাথে সাথে যদি বেগের মান বাড়ে তাকে আমরা বলি সুষম ত্বরণ বা সমত্বরণে চলতেছে। সহজ প্রশ্ন, এইসব প্রশ্ন দিয়ে কি আমাদের আটকানো যায়? এসব কোনো ব্যাপারই না, তাই না গো? বেগ বনাম সময়ের লেখের ঢাল কিসের সমান? ঢালের কথাটা তুমি বাদই দাও, বেগ বনাম সময়, আমি কি বলছিলাম, বনাম থাকা মানে মনে করো ভি, এই যে ভি, বনামকে আমরা ইংরেজিতে বলি ভার্সেস, সময় টি, এই জিনিসটাকে আমরা লিখব ভি বাই টি। এটা কি ভি বাই টি, মানে ভি মাইনাস ইউ ওইরকম, তাই না? তাহলে এখানে ডেল ভি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তাহলে ভি বাই টি এটা কিসের সমান, এ ত্বরণ, তাহলে এটা কিসের সমান, বেগ বনাম সময়ের লেখ আমাদের ত্বরণ নির্দেশ করে। ক্লিয়ার? বেগ বনাম সময়ের লেখ আমাদের কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। চলো পরের এমসিকিউ, নিচের গ্রাফগুলোর কোনটি স্থির বস্তু অবস্থান নির্দেশ করে? আমাদের এটা কিন্তু সরণ বনাম সময়ের গ্রাফ, তাহলে এগুলো কিসের গ্রাফ, সরণ বনাম সময়ের গ্রাফ, সরণ বনাম সময়ের গ্রাফ। দেখো তোমাদের জন্য আমি এত খাটতেছি, তোমাদেরও তো উচিত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা, তাই না? তোমাদের পরীক্ষায় লাভ হবে। আর এত এত জিনিস কিভাবে মনে রাখবো ভাই, আসলে আমাদের মনে থাকবে না, যার কারণে আমরা জিনিসগুলো লিখবো, নোট করব, বারবার পড়বো। যদি মনে রাখতে না পারো এটাই নর্মাল, যদি তুমি ভাবো যদি তোমার মনে থাকে এটা নর্মাল, ঠিক আছে? তোমার মনে থাকবে না, তুমি ভুলে যাবা, এটাই স্বাভাবিক। আর তুমি যদি মনে থাকে তোমার, এটা অস্বাভাবিক, কারণ আমরা অনেকবার প্র্যাকটিস করে 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 তারপরে মনে রাখি, ঠিক আছে? আসো আমরা আবার শুরু করি, একটু জ্ঞান দিয়ে দিলাম। নিচের গ্রাফগুলোর কোনটি স্থির বস্তু নির্দেশ করে? তার মানে যেখানে সরণ শূন্য সেখানে আমরা স্থির বস্তু নির্দেশ করবো। দেখো সময় বাড়ছে, সরণের মানটা কি হচ্ছে, একই থাকতেছে, সময় বাড়ছে কিন্তু সরণের মানটা এখানে কি থাকতেছে, দেখো সময় যতই বাড়ুক কিন্তু সরণের মান এখানে একই থাকতেছে। সময় বাড়ছে, সরণের মানটাও সাথে সাথে বাড়ছে। সময় স্থির, ওই এই একটা সময় মানে সময়টা থামে আছে কিন্তু তার সরণের মান বাড়তেছে, এরকম কি হয়? এরকম হয় না। এরকম কি হয় বলো? এখানে কিন্তু এরকম হয় না, বাস্তবে আসলে এরকম হয় না যে সময় স্থির কিন্তু আমার সরণের মান বাড়তেছে, এরকম হয় না। আর পারলাম না, থাক। আর এই জায়গাটায় কি, আমাদের সময় বাড়তেছে কিন্তু সরণের মানটা আস্তে আস্তে কমতেছে। তার মানে বস্তু স্থির কোথায়, বস্তু স্থির হচ্ছে গতে, বস্তু স্থির কোথায়, গতে। কারণ কি, বস্তু এখানে দেখো, এখানে সরণের মানটা স্থির, সময় বাড়ছে কিন্তু সরণ স্থির। এখানে কি সময় স্থির, সরণ বাড়ছে, এখানে সময়ও বাড়ছে, সরণও বাড়ছে, এখানে সময় বাড়ছে, সরণ কমছে, তাহলে বস্তু স্থির কোথায় ভাই? যেখানে সরণ হচ্ছে না সেখানে বস্তু স্থির, তার মানে এটা গ, ঠিক আছে? আসো পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউতে আমাদের কি বলে, যে নিচের কোনটি অসম্ভব? আসো আমরা দেখি অসম্ভব এখানে কি বোঝা যাচ্ছে। এটা ভি, এটা টি, এটা ভি, এটা টি, এটা ভি, এটা টি, এটা ডি, এটা টি। আসো দেখি কোনটা অসম্ভব। 43 নম্বর, 43 নম্বর। যে এই দেখো, আমি বললাম না যে সময় স্থির থাকা অসম্ভব, আমি কি বললাম, সময় কখনো স্থির থাকে, সময় তো অলওয়েজ বহমান, তার মানে কি সময় স্থির থাকা, সময় স্থির থাকা অসম্ভব।
সময় স্থির থাকা অসম্ভব। তার মানে আমরা যদি কোনো অপশনে দেখি যদি সময় স্থির, তার মানে সেটাকে আমরা অসম্ভব বলে দেব। এবার এখানে দেখো এটা তো টি, আমাদের এই অক্ষ বরাবর সময়, একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি। এটা কি আমাদের টি, আর এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের ডি মানে সরণ বা দূরত্ব, এটা ভি, আর এটা হচ্ছে টি। ক্লিয়ার? এবার দেখো এখানে বেগ বাড়ছে কিন্তু কি সময়ের মানটা স্থির, মানে দেখো বেগের মান বাড়ছে এদিকে আর সময়ের মানটা এখানে স্থির, এখানেও যা ছিল এখানেও তাই, এখানে যা ছিল এখানেও তাই। তার মানে এটা অসম্ভব বোঝাই যাচ্ছে। দেখো এখানে দূরত্ব বাড়ছে সময় বাড়ছে, ওকে। এখানে দূরত্ব বেগ বাড়ছে সময় বাড়ছে, ওকে। এখানে সময় বাড়ছে বেগ বাড়ছে, ওকে। এটা হলো অসম্ভব বেগ, সেটা ব্যাপার না। কিন্তু এখানে কি এই চারটার মধ্যে শুধুমাত্র এই অপশনটাতেই সময় স্থির, সময় স্থির কিন্তু বেগ বাড়ছে, এরকম কি সম্ভব ভাই? সময় সব সময় বয়ে চলবে, তার মানে এটা কি? এটা অসম্ভব। এটা কি? অসম্ভব। তার মানে এটাই অসম্ভব। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। আসো পরের এমসিকিউ। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনটি বেগ ভার্সেস সময়ের গ্রাফ? তার মানে দেখো খাড়া উপরের দিকে যখন আমরা নিক্ষেপ করি, মনে করো একটা বস্তুকে এখান থেকে খাড়া উপরের দিকে এভাবে নিক্ষেপ করলাম, তার মানে এখান থেকে একটা আদিবেগ দিয়ে বস্তুটাকে আমরা এই বরাবর নিক্ষেপ করলাম, ইউ আদিবেগে নিক্ষেপ করলাম। একটা সময় পর তার বেগটা আস্তে আস্তে কমে, কমতে কমতে এখানে এসে বেগটা জিরো হয়। অনেকবার বলেছি, তার মানে কি বেগটা আস্তে আস্তে কমবে এবং সমভাবেই কমবে। কারণ কি এখানে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে জি কাজ করে না, সেজন্য দেখো এই অপশনটা, দেখো এই অপশনটা খেয়াল করো। এখানে বেগের মান সর্বোচ্চ ছিল শুরুতে, টাইম যখন শুরু হয়, আমাদের টাইম যখন শুরু হয় এখানে বেগের মানটা সর্বোচ্চ, এবং আস্তে আস্তে সময় যত বাড়ছে বেগের মানটা কমছে, কমতে কমতে একসময় বেগের মানটা শূন্য হয়ে গেছে। কারণ এই যে এই বরাবর এটা তো শূন্য, জিরো জিরো, তাই না? তাহলে বেগের মানটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে শূন্য হয়ে গেছে, এবং সেজন্য কি এটা আমাদের সঠিক উত্তর হবে। এখানে দেখো কি হচ্ছে, সময় বাড়ছে বেগের মান বাড়ছে, এরকম কি এখানে হয়? তুমি তাকাই দেখো এখানে এরকম হচ্ছে না, কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে বেগের মানটা জিরো হয়ে যায়। এখানে কি সময় বাড়ছে কিন্তু বেগের মান কনস্ট্যান্ট, এরকমও তো হয় না নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আবার সময় বাড়ছে বেগের মানটা আস্তে আস্তে এইভাবে বক্রপথেও কমে না, কারণ কি এখানে অভিকর্ষ ত্বরণ জি আছে, যেটা হচ্ছে সমত্বরণ, তাই সমভাবেই কমবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম ভাবে হবে না। ঠিক আছে? তার মানে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এটা, যে বেগের মানটা সমভাবে কমবে এবং কমতে কমতে একসময় শূন্য হয়ে যাবে টি সময় পর, এবং তখন যে উচ্চতা, অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব, সেটা হচ্ছে এইচ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরের এমসিকিউতে আসি। এই এমসিকিউগুলো একটু ব্যাখ্যা করার মতো, তাই না? নিচের কোন চিত্রটি সমবেগ নির্দেশ করে? সমবেগ কোনটা নির্দেশ করে? আমি বলেছি যে এখানে সরণ বাই সময়, এটাকে যখন দেখো এটা হচ্ছে এস ভার্সেস, দাঁড়াও আমি ঠিক করে নিই। দেখো এটা হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ। এস ভার্সেস টি কে আমরা কি লিখতে পারি? এস বাই টি লিখতে পারি। ঠিক আছে? ওয়াই বাই এক্স, এটা প্রথমত ওয়াই বাই এক্স, ওয়াই ভার্সেস এক্স, আর ওয়াই ভার্সেস এক্স কে আমরা লিখি এক্স ওয়াই বাই এক্স। তাহলে এস ভার্সেস টি কে আমরা লিখবো এস বাই টি। বুঝতে পেরেছো? তাহলে এই গ্রাফটার দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, যে সময় বাড়ছে সরণের মানও আস্তে আস্তে কি হচ্ছে, সময় বাড়ছে সরণের মানও আস্তে আস্তে বাড়ছে, সময় বাড়ছে সরণের মানও আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এখানে কি হচ্ছে, সময় বাড়ছে সরণের মান বাড়ছে, ঠিক আছে বস, ঠিক আছে, কিন্তু এখানে কি সময় বাড়ছে সরণ বাড়ছে না, তার মানে বস্তু স্থির। ওকে, ঠিক নাই? এখানে দেখো সময় বাড়ছে সরণ স্থির, মানে সরণের এখানে যে মান ছিল, এখানে যে মান ছিল এখানেই মান, কিন্তু সময় এখানেও সেম মান, কিন্তু সময়ের মান দেখো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? সময়ের মান এতটুকু, সরণের মান এতটুকু, সময়ের মান এতটুকু, সরণের মান এতটুকু, সরণের মান স্থির কিন্তু সময়ের মানটা আগাচ্ছে, তার মানে এটাও সম্ভব না। আমাদের কি করতে হবে এবার, এটা দেখে আসো। সরণের মান দেখো এখানে বাড়ছে, এখানে স্থির, কিন্তু এখানে সরণের মান বাড়ছে উপরের দিকে, সরণ তো ওয়াই অক্ষে, বুঝছো? তার মানে এখানে কি কোনটা সমবেগ নির্দেশ করবে? যেখানে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আস্তে আস্তে বাড়বে বা সমান হবে, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, শুধুমাত্র এটাই। তাই এটা আমাদের কি সঠিক উত্তর হবে। আসো সঠিক উত্তরটা দাগাই দিই। আশা করি বুঝতেছো। পরেরটা দেখো, নিচের চিত্রে কোন অংশে ত্বরণ ঋণাত্মক? এটা বেগ ভার্সেস সময়, বেগ ভার্সেস সময়ের গ্রাফ আমাদের ত্বরণ নির্দেশ করে, আমরা জানি। বেগ ভার্সেস সময়ের গ্রাফ কি নির্দেশ করে? বেগ ভার্সেস সময়ের গ্রাফ ত্বরণ নির্দেশ করে, এটা আমরা জানি। কিভাবে ত্বরণ নির্দেশ করে দেখো, এটা বেগ ভার্সেস সময়, তার মানে কি? তার মানে কি লিখতে পারি আমরা এটাকে? ভি ভার্সেস টি, আর ভি ভার্সেস টিকেই আমরা কি লিখি বলো তো? ভি বাই টি, আর ভি বেগের পরিবর্তন বাই সময়, এটাকে আমরা ত্বরণ লিখি এইভাবে, বুঝছো? তাহলে দেখো
আসো আমরা মন্দন খুঁজি। এখানে আমরা কি খুঁজবো? ত্বরণ ঋণাত্মক, ত্বরণ ঋণাত্মক মানে মন্দন। এখানে দেখো বেগের মান বাড়ছে, সময়ের মান বাড়ছে, তার মানে কি এটা হচ্ছে সমত্বরণ। এখানে কি হচ্ছে বলো তো? সমবেগ, কারণ কি সময় বাড়ছে বেগের মান বাড়ছে না, বেগের মান কনস্ট্যান্ট। দেখো এখানে বেগের মান যা, এখানেও বেগের মান তাই, সময় বাড়ছে বেগের মান বাড়ছে, তার মানে কি বলো তো? এখানে আমাদের এই অংশটা, এই অংশটা বেগের মান বাড়ছে, সময় আবার সময়ের সাথে সাথে বেগের মানও বাড়ছে, এখানে আমরা ত্বরণ পাবো। আর এই অংশে দেখো, এই অংশে দেখো, এই অংশে বেগের মান মানে সময় বাড়ছে কিন্তু বেগের মান আস্তে আস্তে কি হচ্ছে বলো? বেগের মান আস্তে আস্তে কমছে, তার মানে এটা আমাদের কি সমত্বরণ। এটা কি সমবেগ, এটাও সেম সমত্বরণ, এটা কি মন্দন। তাহলে ঋণাত্মক ত্বরণকে তো আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণকে মন্দন বলি। তাহলে মন্দন কোন অংশে? সিডি অংশে। এই তো এটা আনসার। আর ঋণাত্মক ত্বরণ মানে কি? ঋণাত্মক ত্বরণ মানেই মন্দন। ঋণাত্মক ত্বরণ মানে কি বলতো? মন্দন। আসো পরের অংশে যাই। এবার 47 নম্বর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, হ্যাঁ, যে কেন এটা মন্দন। পরের অংশে দেখো, পাশের লেখচিত্রটি কি প্রকাশ করে? স্মরণ ভার্সেস সময় কি প্রকাশ করে বলো? স্মরণ ভার্সেস সময়, বনাম সময় ভার্সেস সময় একই কথা। তাহলে এস ভার্সেস টি, যেটাকে লিখি এস বাই টি। এস বাই টি মানে কি? ভি, তাই না? বেগ। তাহলে এটা বেগ নির্দেশ করে, কিন্তু এখানে কি দেখো, সময় বাড়ছে কিন্তু স্মরণ বাড়ছে না, সময় বাড়ছে কিন্তু কি স্মরণ বাড়ছে না, সময় বাড়ে কিন্তু স্মরণ বাড়ে না। তাহলে এখানে কি বস্তু স্থির, তার মানে বস্তুটি কি স্থির, এটা নির্দেশ করে। বস্তুটি কি? 47 নম্বর, বস্তুটি স্থির, বস্তুটি স্থির। ক্লিয়ার? আসো পরের এমসিকিউতে যাই। কারণ কি সময় বাড়ছে স্মরণ বাড়ছে না, স্মরণ না বাড়ার অর্থ কি? বস্তু যেখানে আছে সেখানেই আছে। এই তো, বুঝতেছো তো নাকি? নাকি আমি একাই বক বক করতেছি? আশা করি বুঝতেছো। 1 মিনিটে একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটার স্মরণ কত? তাহলে আমরা এখন কি আঁকাবো? ঘড়ি আঁকাবো। ঘড়ি আঁকাই। আসো, এটা হচ্ছে ঘড়ি, দেওয়াল ঘড়ি, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ঘড়ির কাটা, ঘড়ির কোন কাটাটা আঁকাবো? ঘড়ির 1 মিনিটে ঘড়ির সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটা মনে করো 1 মিনিট শুরুতে এখানে আছে, এখানে আছে, 1 মিনিট পর সেকেন্ডের কাটা। এটা কিসের কাটা বলো তো? সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা। কাটা লিখতে যাই, কি লিখি? সেকেন্ডের কাটা। তো 1 মিনিট পর সেকেন্ডের কাটা ঘুরে, মনে করো এখান থেকে ঘুরবে, ঘুরে এখানেই আসবে। তো সেকেন্ডের কাটা এখান থেকে ঘুরবে, পুরা রাস্তা ঘুরবে, ঘুরে 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 আবার এখানেই তো আসবে। তাহলে 1 মিনিট পর সেকেন্ডের কাটা স্মরণ কত? যেখানে ছিল সেখানেই আসলো, তার মানে কত? তার স্মরণ 0। এই জিনিসটা ক্লিয়ার? কারণ কি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে আমরা স্মরণ বলি। তাহলে 1 মিনিট পরে সেকেন্ডের কাটা স্মরণ কত? সুন্দর না? এসব কোনো ব্যাপারই না, তাই না? এবার দেখো 49 নম্বর। স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে কত সময় লাগে? ত্বরণে দৌড়াইছে না ভাই, এর তো ইজি, এইসব আমরা কত করলাম। এই দেখো এখানে আমাদের স্থির অবস্থান ছিল, তার মানে ইউ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড ছিল। এখানে যে ত্বরণে গেছে এ, সেটা হচ্ছে 10, এটা সেটা কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 কিলোমিটার গেছে। তার মানে এখানে যে পথ সেটা হচ্ছে এস সমান 2 কিলোমিটার, মানে 2000 মিটার। আমাদের সময় বের করতে হবে। আমরা কি সূত্র ব্যবহার করব? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এখান থেকে টি এর মান বের করব। দেখো ইউ এর মান 0 মানে ইউটি 0, এস এর মান কত? 2000, হাফ এ এর মান কত? 10, টি এর মান কত? সেটাই তো বের করব। তাহলে টি এর মানটা যখন বের করব আমরা কত পাবো? টি সমান, ক্যালকুলেটর চেপে বলো, 49 নম্বর। 49 নম্বরে আমরা পাবো হচ্ছে 20 সেকেন্ড, এটা পাবো হচ্ছে 20 সেকেন্ড। পুরো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো, এটার অ্যান্সার হবে 20 সেকেন্ড। ক্লিয়ার? আসো পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ আমাদের বলে, এত বেগে একটি বল খারাপের দিকে ছড়ালে কত সময় পর এটি ভূমিতে ফিরে আসবে? তাহলে আমরা এখন একটা বলকে উপরে ভূমি মানে উপরে ছুঁড়ে মারবো।
একটা বলকে যখন উপরে ছুঁড়ে মারবো, মনে করে একটা বল এটাকেও যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারবো, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, উঠে আবার পড়বে, তার মানে তার উঠতে সময় নামতে সময়, সে যখন উঠবে তখন সে নিক্ষিপ্ত বস্তু, আবার সে যখন এখান থেকে নামবে তখন সে কি বস্তু? পড়ন্ত বস্তু। তখন সে পড়ন্ত বস্তু। ওঠার সময় নিক্ষিপ্ত বস্তু, নামার সময় পড়ন্ত বস্তু। কারণ কি? সর্বোচ্চ উচ্চতায় তার বেগ শূন্য হয়ে যায়। আর এই মোমেন্টের শেষ বেগ আর এই ঘটনার শুরুর বেগ, মানে এই ঘটনার যে শেষ বেগ, এই ঘটনার সেটা শুরুর বেগ। বোঝা গেছে? তার মানে এখানে আমরা একে কত বেগে নিক্ষেপ করেছি? ইউ সমান 9.8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি বস্তু? নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত। আর এটা আমাদের কি বস্তু? পড়ন্ত বস্তু। পড়ন্ত। এবং এখানে এটা কত বলো তো? এটা ইউ, আর এটার যে আদি বেগ ইউ, সেটা হচ্ছে 0। আসো আমরা টাইম নির্দেশ করি। তাহলে এটা যে টাইম, এটাকে আমরা t1 নাম দিব, এটার যে টাইম, এটাকে আমরা t2 নাম দেব। এগুলোর জন্য শর্টকাট আছে ভাই, কিন্তু আমি আসলে শর্টকাটে যাইতে চাচ্ছি না শুরুতেই। শর্টকাট নিয়ে আমি পরে আলাদা ক্লাসে আলোচনা করব। অধ্যায়ে অনেক কিছু আলোচনা করা যায়, আমি যদি শুরুতেই শর্টকাট আলোচনা করি তোমাদের মাথা খারাপ হয়ে যেতে পারে। আসলে এটা কই থেকে আসলো সূত্র, তাই আমি চাচ্ছি যে আমরা যা শিখেছি তাই দিয়ে সলভ করি। এগুলো কিন্তু অনেক শর্টকাট আছে। এটা শর্টকাট হচ্ছে যে h=2u/g, এই শর্টকাট, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি না যে এই শর্টকাটটা ব্যবহার করতে, আমি চাচ্ছি যে একেবারে বেসিক থেকে আসি। তাহলে এখানে যে সময় নির্ণয় করতে চাই, তাহলে এটা সময়টা কেমনে নির্ণয় করব? যে এখানে কোন সূত্র দিতে পারি বলো? এখানে আমরা জি এর মান জানি, এবং এখানে আমরা ভি, শেষ বেগ 0, এটা জানি, তাই না? শেষ বেগ কত? 0। তাহলে এখানে আমরা ভি এর মান জানি, ইউ এর মান জানি, টি এর মান জানি, মানে টি এর মান তো নির্ণয় করবো, আর এখানে জি এর মান জানি। তাহলে আমরা কোন সূত্রটা দিব বলো? কোন সূত্রটা দিব? তার মানে আমরা কিসের মান জানি? ইউ এর মান জানি, আমরা জানি ভি এর মান, আমরা জানি জি এর মান। এখানে তো জি কনস্ট্যান্ট, তাই না? জি কনস্ট্যান্ট। আমরা ইউ এর মান জানি, আমরা জি এর মান জানি, আমরা ভি এর মান জানি, আমরা টি এর মান বের করতে চাই। তাহলে কোন সূত্রের মধ্যে এই চারটা চলক কি আছে বলো তো? এমন একটা সূত্র বলো যেখানে এই চারটা চলক আছে। সেই সূত্রটা হচ্ছে যে ভি ইউ প্লাস জিটি। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে কি বলতো? জিটা নেগেটিভ হবে, তার মানে ইউ মাইনাস জিটি হবে। ইউ মাইনাস জিটি। আসলে এই সূত্রের মান বসাই। ভি এর মান তো 0, ইউ এর মান 9.8 মাইনাস জিটি, তার মানে সরি, টি আমরা লিখবো। আসলে অনেকগুলো এমসিকিউ করতেছি তো মাথা একটু হ্যাং করতেছে না, মানে আর কি একটু চাপ হচ্ছে। সমস্যা নাই, আমরা সবগুলো সলভ করে ফেলবো এবং নির্ভুলভাবেই সলভ করে ফেলবো। তাহলে এখান থেকে 9.8 সমান কত লিখতে পারবো? জি এর মান 9.8 ইন্টু টি। তাহলে টি এর মান কত আসে? টি এর মান আসে হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 9.8 সমান 1। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কি বলতো? তার উঠতে প্রয়োজনীয় সময়। তাহলে যেই সময় ধরে উঠলো সেই সময় ধরে নিশ্চয়ই পড়বে। আসো দেখি সেই সময় ধরে পড়ে কিনা। তাহলে ইউ ছিল, এখানে জি। আচ্ছা, বুঝতেছো? এবং আসো যেই সময় ধরে সে উঠেছে, দেখো তার উঠতে যেই সময় লাগবে পড়তে একই সময় লাগবে। কারণ কি? এখানে একটা ত্বরণই কাজ করতেছে, সেটা জি। তাহলে যেই সময় ধরে সে উঠেছে, সে 1 সেকেন্ড ধরে উঠলো, সে 1 সেকেন্ড ধরেই নামবে, কারণ এখানে ত্বরণ একটাই, সেটা হচ্ছে জি। তাহলে তার মোট সময় কত লাগবে বলো তো? মোট সময় কত লাগবে? মোট সময় লাগবে 2 সেকেন্ড। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? আমি একটু একটু ওই লজিক দিলাম আর কি, বুঝছো লজিকটা? যে এখানে ত্বরণ তো একটাই কাজ করছে জি, তার মানে তার উঠতে যতটুকু সময় লেগেছে নামতেও ঠিক ততটুকু সময়ই লাগবে, সেটা হচ্ছে জি। পরবর্তী এমসিকিউ, ঘড়ির কাঁটার গতি কি রকম গতি? এটা ভাই অনেকবার পরে আইছি। কত কি গতি বলো? ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কারণ সে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। তাই ঘড়ির কাঁটার গতিকে কি গতি বলে? পর্যায়বৃত্ত গতি বলে, কারণ সে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। এই দেখো, এটা ঘড়ির মূল বিন্দু, এবং আমরা কি আঁকাবো? এখানে একটা ওই কাটা আঁকাই। আসো, এটা মনে করো ঘড়ির কাটা, একটা কাটা মনে করো এখানে পর্যন্ত আছে, কোনো সমস্যাই নেই। এই দেখো, মনে করো এটা মিনিটের কাটা, তাহলে 60 সেকেন্ড পর পর সে এই বিন্দুকে অতিক্রম করবে বারবার, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। তাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? এবার আসো দেখি,
লেখচিত্রটি একটি গতিশীল বস্তুর ত্বরণ দেখানো হচ্ছে। ত্বরণের প্রকৃতি কিরকম দেখো, এখানে ত্বরণের মানটার দিকে খেয়াল করো, এখান থেকে শুরু করে সে আস্তে 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 বাড়ছে, কিন্তু কীরকম পথে বাড়ছে? বক্রপথে বাড়ছে। বক্রপথে বাড়া মানে কি? বক্রপথে বাড়া মানে হলো তার ত্বরণের মানটা সব জায়গায় সমান না, মানে এখানে যে ত্বরণের মান, এখানে ত্বরণের মানটা বেশি, এখানে ত্বরণের মানটা আরও বেশি, মানে বাড়ছে কিন্তু অসমভাবে বাড়ছে। সেজন্য এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা অসম ত্বরণ বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? অসম ত্বরণ বলি। এটাকে আমরা কি বলি? অসম ত্বরণ বলি। আমার মনে হয় ক্লিয়ার। শূন্য ত্বরণ না, সুষম ত্বরণ তো জীবনেও না। প্রকৃতি নির্বাচন সম্ভব না, অবশ্যই সম্ভব, এটা অসম ত্বরণ, তাই না? এই মহাবিশ্বের যে কোনো গতি সম্পর্কে কি বলা যায়? প্রত্যেকটা গতি আপেক্ষিক, মানে পরম নয়। এখানে আপেক্ষিক নয় আছে, কিন্তু আমাদের উত্তর হবে কি? প্রত্যেকটি গতি আপেক্ষিক, অর্থাৎ পরম নয়। তার মানে 53 ক। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, আমরা বা দেখব যখন আমরা এই অধ্যায়ের জন্য অনলাইনে লেকচারগুলো আপলোড করব। ওকে, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে? ত্বরণ অপরিবর্তিত থাকে, শিওর। মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য ত্বরণের মান অপরিবর্তিত। সেটা কি? সেটা হচ্ছে যে জি। সেটা কি? সেটা জি। বেগ সময়ের সমানুপাতিক। বেগ কি সময়ের সমানুপাতিক থাকে? দেখো, আমরা মুক্তভাবে পরন্ত বস্তু, তার মানে কি? ভি সমান ইউ প্লাস জিটি। মুক্তভাবে পরন্ত বস্তু মানে ইউ সমান 0, তার মানে কি? ভি সমান জিটি, তার মানে কি? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটাও সঠিক। সরণ সময়ের সমানুপাতিক। সরণ কিন্তু সময়ের সমানুপাতিক না, সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। কিভাবে? যে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ তো 0, তার মানে এটা পুরোটাই 0, তার মানে কি? এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি? হাফ জি টি স্কোয়ার। এখন দেখো, জি আর হাফ দুটোই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মিলে আরেকটা নতুন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আর সমানুপাতিক একটা সমানুপাতিক চিহ্ন, তার মানে এটা ভুল। তার মানে সঠিক উত্তর কি? 1 এবং 2। এটা ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। আসলে পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউটা দেখি, তার আগে 1 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, তাই না? আসলে একটু রেস্ট নিই। সমস্যা নাই, আমরা এই অধ্যায়টা আজকে মানে এমসিকিউ এর পার্টটা আজকে শেষ করেই দম নিব ইনশাআল্লাহ। একটু চেষ্টা করো আমার সাথে সাথে শেষ করে ফেলার। ওকে, দেখো এবার এখানে বলছে চিত্রে বি রাশির সাথে এ রাশির পরিবর্তন দেখানো হচ্ছে, যা একটি কণার সরল রৈখিক গতি নির্দেশ করে। সরল রৈখিক গতি নির্দেশ করে। ওকে, তার মানে বি রাশিটি সময় নির্দেশ করে। অবশ্যই বি রাশিকে সময় নির্দেশ করতে হবে। আমরা সবসময় দেখেছি যে ওয়াই ভার্সেস এক্স এর ক্ষেত্রে সরণ বনাম সময়, বেগ বনাম সময়। তার মানে বি রাশিটিকে আমাদের কি নির্দেশ করতে হবে? যে বি রাশিকে কি নির্দেশ করতে হবে? এটা সময় নির্দেশ করতে হবে, সময়। এটা নিয়ে কোনো ডাউট আমাদের নাই। আচ্ছা, এ রাশি দূরত্ব নির্দেশ করলে, যদি কণাটি এ রাশিটি দূরত্ব নির্দেশ করে, তাহলে এ রাশি যদি দূরত্বই হয়, তাহলে দূরত্ব বনাম সময়, তার মানে দূরত্ব বাড়ছে সময়ও বাড়ছে, দূরত্ব বাড়ছে সময় বাড়ছে। ঠিক আছে, তার মানে এটা কি নির্দেশ করবে? এটা সুষম বেগ নির্দেশ করবে, একদম শিওর। বেগ সুষম হবে, বেগ সুষম কখন? যদি এ রাশিটা দূরত্ব নির্দেশ করে। এ রাশি যদি দূরত্ব নির্দেশ করে তাহলে এটা সুষম বেগ নির্দেশ করবে। এ রাশি যদি বেগ নির্দেশ করে, কণাটি সুষম ত্বরণ নির্দেশ করবে। দেখো, সেম একইভাবে এটা যদি আমাদের কি নির্দেশ করে? এটা যদি আমাদের বেগ নির্দেশ করে, এটা কি? বেগ নির্দেশ করে। তোমাদের যদি দেখো, খেয়াল করো, আগে বেগ নির্দেশ করে, তাহলে এটা কি নির্দেশ করবে? সুষম ত্বরণ নির্দেশ করবে, সুষম ত্বরণ। আশা করি এতক্ষণ কেন সুষম ত্বরণ, কেন সুষম বেগ, এগুলো হচ্ছে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, আর একবার আগের ক্লাসগুলো দেখে আসো, বা আমি আগে কতগুলো এমসিকিউ সলভ করাইলাম ওইগুলো দেখে আসো, বুঝতে পারবা। বেগ বনাম সময় মানে কি? ভি বাই টি, আর ভি বাই টি মানে ত্বরণ, আর ত্বরণের মানটা এখানে কনস্ট্যান্টলি বাড়ছে, তাই। আর যদি দূরত্ব হয়, তখন দূরত্ব বাই সময়, যেটা আমাদের বেগ নির্দেশ করে, আর বেগের মানটা কনস্ট্যান্টলি বাড়ছে, তাই। আশা করি বুঝতে পারছো। স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান বস্তুর দেখো, একটা বস্তু স্থির, তার মানে বেগ সময়ের সমানুপাতিক।
আমরা লিখি প্রথমত, আমরা জানি কি ভি সমান ত্বরণে চলছে না, তার মানে আদি বেগ শূন্য, কোথাও ইউ পাইলে সেটা জিরো লিখে দেবো। ইউ প্লাস এটি, ইউ এর মান তো শূন্য, তাহলে ভি সমান এটি। ইউ প্লাস এটি হয়, ইউ এর মান তো শূন্য কারণ সেই স্থির অবস্থা থেকে চলতেছে, স্থির অবস্থা থেকে চললে ইউ এর মান শূন্য। তাহলে বেগ সময়ের কি বলতো, বেগ সময়ের সমানুপাতিক দেখা যাচ্ছে। এ তো কনস্ট্যান্ট কারণ বলছে সুষম ত্বরণ, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, বেগ বেগ দূরত্বের সমানুপাতিক। বেগ কি দূরত্বের সমানুপাতিক হওয়া সম্ভব? আসো দেখি। সম্ভব না। 56 নম্বর, এটা সম্ভব না। আসো এটা দেখি, কারণ এটা সম্ভব না কেন, বেগ আর দূরত্বের সম্পর্ক আসো দেখি। তো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইউ তো জিরো, তাহলে এখানে কত লেখা যায়, ভি স্কয়ার সমান 2as, এ 2a হলো কনস্ট্যান্ট, তাহলে ভি স্কয়ার সমান ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস, মানে বেগের বর্গ দূরত্বের সমানুপাতিক, কিন্তু এখানে থেকে বেগ দূরত্বের সমানুপাতিক, তার মানে এটা সঠিক না। এবার এটা দেখো, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অবশ্যই সঠিক। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউ এর মান তো শূন্য কারণ কি স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এস সমান হাফ এ টি স্কয়ার, আর হাফ এ হলো কনস্ট্যান্ট, তাহলে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে সময়ের বর্গের সমানুপাতিক, সময় তার বর্গ তার সমানুপাতিক। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা, 1 এবং 3, এটা হচ্ছে সঠিক। ওকে, আসো পরের এমসিকিউতে যাই। কোনো বস্তুর দ্রুতি 18 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় পার সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 1 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি 1 সেকেন্ডে 18 মিটার অতিক্রম করে, 2 সেকেন্ডে কত অতিক্রম করবে, 2 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করবে। 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 3 সেকেন্ডে 18 গুণ 3 54 মিটার দূরত্ব অতিক্রম করবে, মানে 2 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করবে, বস্তুটি 3 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে এটা সঠিক উত্তর কি? কেউ এক্সাইটেড হয়ে 1 আর 2 বা 2 শুধু 3 এরকম তাকায়ও না, তিনটাই সঠিক। চিন্তা করো না, বস্তুর দ্রুতি মানে কি প্রতি সেকেন্ডে 18 মিটার অতিক্রম করে, তাহলে প্রথম সেকেন্ডে 18 মিটার মানে 1 সেকেন্ডে 18 মিটার, 2 সেকেন্ডে 36 মিটার। অথবা কি করবা, এখান থেকে বেগের মানটা বের করবে, এটা তোমার দূরত্ব, এটা তোমার সময়, ভাগ করো 18, সরি দেখো 18 বাই 1 18, তারপর দূরত্ব বাই সময় করতেছি, বুঝছো, 18 36 বাই 2 18, 54 54 বাই 3 কত 18, প্রত্যেক ক্ষেত্রে 18 পাবো, তার মানে কি এটাই সঠিক, তিনটাই সঠিক, বুঝছো। অথবা ওইভাবে থিমোলজি দিয়ে, ঠিক আছে। মুক্তভাবে পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ভিন্ন ভিন্ন সময়ে ভূপৃষ্ঠে পৌঁছায়, আর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা হবে না, শুধুমাত্র 58 নম্বর 58 হবে, এটা হবে না কেন, ভিন্ন ভিন্ন সময় মানে আমি বলি, আরও ঠিক করে নিই, আমি তোমাকে এটা ব্যাখ্যা করি, এটা তোমাকে আমি ব্যাখ্যা করি, ঠিক আছে। দেখো, ভিন্ন ভিন্ন সময় কেন পৌঁছাবে, যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মুক্তভাবে পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্বই যদি অতিক্রম করে, মুক্তভাবে পরন্তু সকল বস্তু, কথাটা খেয়াল করো ভাই, সকল বস্তু, যেখানে একটা বস্তু না, যদি মুক্তভাবে পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান পথে অতিক্রম করে, তাহলে ভিন্ন ভিন্ন সময়ে তো মাটিতে পৌঁছানোর কথাই নাই। আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে সবাই একই সময় মাটিতে পৌঁছাবে, তার মানে এটা হয় না, মানে থিওরিটিক্যালি এটা হয় না, থিওরিটিক্যালি হয় না, কিন্তু বাস্তবে আসলে এটা হয়, কিন্তু আমরা যখন থিওরি পড়তেছি তাই আমরা দিব না এটা। এটা সঠিক, এটা সঠিক। সময়ের বর্গের সমানুপাতিক আমরা অনেকবার দেখলাম, ইজ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, আর দেখাইলাম না, ঠিক আছে। আশা করি বুঝবা যে ভাই আসলে কি বলতে চাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা সেটা তোমাদের বোঝা উচিত। ঘর্ষণ সম্পর্কে আমরা আলোচনা করি তৃতীয় অধ্যায়েই, এবং এখানে বলে ঘর্ষণ সীমিত করার উপায় হচ্ছে ঘর্ষণ তলকে মসৃণ করা, লুব্রিকেন্ট ব্যবহার করা, ঘর্ষণ গুণাঙ্ক কম এবং যন্ত্রাংশ ব্যবহার করা। 49-এর ঘ নম্বর, এটা আপাতত মুখস্থ টাইপ করেই জানো, যে পরবর্তীতে যখন আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব তখন আমরা আলোচনা করব ঘর্ষণ তলকে মসৃণ করলে ঘর্ষণ কমে, লুব্রিকেন্ট ব্যবহার করা মানে কোনো পিচ্ছিল পদার্থ ব্যবহার করলে ঘর্ষণ কমে। শিওর, এটা তো জানছোই যে পিচ্ছিল পদার্থ ব্যবহার করলে আমরা ওখানে ঘর্ষণ কম পাবো। ঘর্ষণ গুণাঙ্ক একটা রাশি, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, চিনব, সেটা কম হলেও যন্ত্রাংশ এমন মানে ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ আমরা ব্যবহার করলে আমরা ঘর্ষণ কম পাবো, তাই না। আসো পরের এমসিকিউ 60 নম্বর, পর্যায়বৃত্ত গতি, সরল দোলকের গতি, পেট্রোল ইঞ্জিনের গতি, কম্পাঙ্ক শলাকার গতি, তো তিনটাই সঠিক। পর্যায়বৃত্ত গতি কি, মানে এক নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। এই সরল দোলকের গতি তো অবশ্যই। পেট্রোলের ইঞ্জিন, এই দেখো পেট্রোলের ইঞ্জিনের বিষয়টা কি হয় আমি তোমাকে বলি,
তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিন, আর এখানে আমাদের কি আছে বলো তো, এখানে আমাদের ওই ইঞ্জিনের পিস্টন আছে, ইঞ্জিনের পিস্টন আছে, ঠিক আছে। আর এখান থেকে পিস্টনটা মনে করো এইভাবে ওঠানামা করবে, পিস্টনটা কি করবে, ওঠানামা করবে। এটা একবার মানে বলি, এটা একবার নিচের দিকে আসবে, একবার উপরের দিকে যাবে, মানে আপ ডাউন করতে থাকবে। যদি আপ ডাউনই করে, মানে একটা নির্দিষ্ট বিন্দু যদি নির্দিষ্ট করে নাও, ওই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করবে, যার কারণে পেট্রোলের ইঞ্জিনের সিলিন্ডারের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সুর কম্পাঙ্ক সুর শলাকার গতি বুঝতেই পারছো, পর্যাবৃত্ত গতি। তাহলে এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ঘ। দোলক ঘড়ির গতি কি ধরনের গতি? অবশ্যই পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, আর আরেকটা ঘূর্ণন গতি। তাহলে আমরা এখান থেকে বলবো এটা ঘূর্ণন গতি না, এটা ঘূর্ণন গতি না। 61 নম্বর, এটা কি গতি না, এটা ঘূর্ণন গতি না, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে ক। চলো আমরা পরেরটাই যাই। এখানে বলছে সুষম বেগ নির্দেশ করে কোনটা? দেখো সরণ, এইখানে একটু খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সময় বাড়ছে সরণ বাড়ছে, তার মানে এটা সুষম বেগ নির্দেশ করে। কারণ কি, সরণ বাই সময় বেগ, যখন সময়ের সাথে সাথে সরণও বাড়তেছে, তার মানে এটা সুষম বেগ নির্দেশ করে। বেগ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে এটা সুষম বেগ নির্দেশ করে। এটা কিন্তু সরণ ভার্সেস সময়ের গ্রাফ, আমি বললাম গ্রাফ নিয়ে একটা আলাদা ক্লাস দিব, ওখানে সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। আপাতত দেখো আমি ধরে নিয়েছি তোমরা এই জিনিসগুলো জানো, পরবর্তীতে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবো। সরণ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে এটা সুষম বেগ নির্দেশ করে, সরণ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে এটা সুষম বেগ নির্দেশ করে। বেগ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে এটা সুষম বেগ নির্দেশ করে। কারণ কি, সময় বাড়ছে কিন্তু বেগের মানটা কনস্ট্যান্ট, তার মানে সুষম বেগ নির্দেশ করে। আর এটা সুষম বেগ কোনোভাবেই নির্দেশ করে না, কারণ সময় বাড়ছে, বেগের মান কোনো সময় বাড়ছে, কোনো সময় সমান থাকছে, যার কারণে আমাদের সঠিক উত্তর কি 1 এবং 2। তার মানে যে অ্যান্সারে আমাদের যে অপশনে সঠিক উত্তর 1 এবং 2 থাকবে সেটা আমাদের সঠিক উত্তর। এই যে এটাতে 1 এবং 2 আছে, ঠিক আছে, এটা আমাদের কি সঠিক উত্তর। আশা করি বুঝেছো। চলো পরেরটাই যাই। 63 নম্বর, চলন্ত ট্রেনে তোমার দুই বন্ধু মুখোমুখি বসে আছে, তখন তোমার একজনের সাপেক্ষে স্থির। অবশ্যই চলন্ত ট্রেনে যখন তোমরা দুই বন্ধু মুখোমুখি বসে থাকবা, একজন আরেকজনের সাপেক্ষে স্থির হবা। লাইনের পাশে কি বলছে দেখি আসো। লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে উভয়ই গতিশীল। লাইনের পাশে যে দাঁড়াচ্ছে আর তোমরা ট্রেনের মধ্যে চলছো, তার মানে তোমরা গতিশীল। ট্রেনের সাপেক্ষে উভয়ই গতিশীল। ট্রেনের সাপেক্ষে যদি ধরি তাহলে কি উভয়ই গতিশীল? চিন্তা করে বলো তো, জীবনেও না, এটা হচ্ছে না। ট্রেনের সাপেক্ষে তুমি স্থির কিন্তু ওই লোক গতিশীল, এরকম ব্যাপারটা, ঠিক আছে। কারণ ট্রেনের সাপেক্ষে যদি চিন্তা করি, ওই লোক তো পিছের দিকে আগাচ্ছে, আমরা দেখবো কি ওই লোক পিছের দিকে আগাচ্ছে, তার মানে লোক গতিশীল, তোমরা স্থির। তার মানে আমরা এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি বুঝেছো। চলো পরেরটাই যাই, না বুঝলে ওটা আরেকবার ট্রাইনে দেখে নিও, ওকে। গতির সমীকরণগুলো প্রযোজ্য হয় যখন বস্তু সুষম ত্বরণে গতিশীল থাকে। অবশ্যই সুষম ত্বরণে গতিশীল থাকলে হয়। সরল রেখায় গতিশীল থাকে, অবশ্যই অসমবেগে গতিশীল থাকে। 64 নম্বর, 64 অসমবেগে গতিশীল থাকলেও আমরা ওখানে কি করতে পারি বলো তো? গতির সমীকরণগুলো প্রয়োগ করতে পারি। 64 নম্বর, অসমবেগে গতিশীল থাকলে ওখানে আমরা গতির সমীকরণগুলো প্রয়োগ করতে পারি। তাহলে এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ঘ। আসো পরেরটাই যাই। সুষম ত্বরণের ক্ষেত্রে সরণ অবশ্যই হয়, বেগের পরিবর্তন হয়, ত্বরণের পরিবর্তন হয় না। সুষম ত্বরণ মানে কি? ত্বরণের মান নির্দিষ্ট। সুষম ত্বরণ মানে কি? ত্বরণের মান নির্দিষ্ট। সুষম ত্বরণ মানেই হচ্ছে ত্বরণের মান নির্দিষ্ট, তার মানে এখানে সরণ হয়, বেগের পরিবর্তন হয়। তাহলে 1 আর 2। সুষম ত্বরণ বুঝতেই পারছো, ওখানে তো ত্বরণের পরিবর্তন হবে না রে ভাই, ত্বরণের পরিবর্তন হলে তো অসম ত্বরণ হইতো। আচ্ছা, যখন ফ্যান সমদ্রুতিতে ঘুরতে থাকে তখন ফ্যানের গতিকে কি বলে? ফ্যানের গতিকে তখন আমরা বলি, যখন ফ্যান সমদ্রুতিতে ঘোরে তখন ফ্যানের গতিকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি নাকি স্পন্দন গতি। তিনটার মধ্যে কয়টা হতে পারে একটু আইডিয়া করো তো, এনি আইডিয়া অ্যাবাউট ইট? ঘূর্ণন গতি হবে, পর্যায়বৃত্ত গতি হবে, স্পন্দন গতি হবে না। স্পন্দন গতিকে সরল রেখায় হতে হয়, কিন্তু সেখানে তো কিন্তু ফ্যানের গতি তো সরল রেখায় হয় না, তাই স্পন্দন গতি হবে না। হবে কি বলো? হবে হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি। তার মানে সঠিক উত্তর কি? 66। সঠিক উত্তর হচ্ছে 66। বলো সঠিক উত্তর কি? 66 সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। সঠিক উত্তর কি? 1 এবং 2। আশা করি বুঝেছো। তোমাদের যদি আমার লেকচার আসতে মনে হয় একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখবা ঠিক মনে হবে।
এবার আসো এটা দেখি, কোন রেখাটি শূন্য ত্বরণ নির্দেশ করে, কোন রেখাটি শূন্য ত্বরণ নির্দেশ করে। দেখো আমি এবার খুবই দ্রুত বলে দেবো। দেখো এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ, কি দেখো বেগ এদিকে আর এদিকে সময়, তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফ ত্বরণ নির্দেশ করে। তাহলে কোথায় শূন্য ত্বরণ আছে, এটা হচ্ছে ত্বরণের মান আস্তে আস্তে বাড়ছে, এটা ত্বরণ নির্দেশ করবে। এটা কি নির্দেশ করবে, এটা মন্দন নির্দেশ করবে। দেখো এটা কি নির্দেশ করবে, এখানে দেখো বেগের মানটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের সমবেগ নির্দেশ করবে। এটা আবার কি নির্দেশ করবে বলো তো, এটা আমাদের আবার মন্দন নির্দেশ করবে। লিখে দিই তাহলে, এটা ত্বরণ, এটা মন্দন, এটা সমবেগ। সমবেগ মানে কি, এখানে এ সমান শূন্য, তার মানে শূন্য ত্বরণ, আর এটা হচ্ছে মন্দন। তাহলে বলো কোনটা হবে, তোমরাই বলো কোনটা হবে। এটা হচ্ছে বিসি, তার মানে বিসি অংশটা শূন্য ত্বরণ নির্দেশ করে। এমসিকিউগুলো সুন্দর না? আশা করি এগুলো তোমরা করলে অনেক উপকৃত হবা তোমরা। রেখাগুলো নির্দেশ করে, এখানে রেখাগুলো নির্দেশ করে ও এ অংশের ত্বরণ। দেখো ওই অংশের ত্বরণ দেখো, আমি তোমাদের একটুখানি ব্যাখ্যা করি। এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ, তার মানে এখানে বেগের মান কত, এখানে বেগের মান হচ্ছে 20, আর এখানে সময়ের মান কত, সময়ের মান দেখো এখানে 10। তার মানে এখানে বেগের মান, এই বিন্দুতে বেগের মান, এই বিন্দুতে বেগের মানটা আসো দেখি, এই বিন্দুতে বেগের মান 20, সময়ের মান 10, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। তাহলে আমরা কি ত্বরণ সমান কি জানি, ভি বাই টি। ভি এর মান কত 20, টি এর মান কত 10, তার মানে কত 2। ওই অংশের ত্বরণ হচ্ছে 2 পেয়েছি। এ বি এবং সিডি অংশের ত্বরণের মান সমান, কো এ বি অংশ কো এবং সিডি অংশ কো, এ বি এবং সিডি অংশের ত্বরণের মান সমান কিনা কিভাবে দেখব, আসো বের করি। এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বি। আচ্ছা এটা যদি বি হয়, এটা কি বই বি, তাহলে এ বি অংশের জন্য বেগের মান কত, এ দেখো এ অংশে বেগ ছিল 20, বি অংশে বেগের মানটা কত, বি অংশে বেগের মানটা খেয়াল করো, বি অংশের জন্য বেগের মান, বি অংশের জন্য বেগের মান হচ্ছে 10, বি অংশের জন্য বেগের মান 10 এবং সময়ের মান কত দেখো তো, দেখো তো সময়ের মান কত, এখান থেকে সময়ের মান কত দেওয়া, বুঝতেই পারছো কত, সময়ের মান 15, সময়ের মান 15। এবি অংশ, তাহলে এবি অংশের সময় কত, 10 থেকে 15, তার মানে এবি অংশের সময় কি 15 হবে নাকি 5 হবে, 0 থেকে 15, আর এবি অংশের জন্য সময়ের মান হচ্ছে 5, মানে 15 মাইনাস 10, তাহলে এখানে সময়ের মান হচ্ছে 5। আসো এখান থেকে তাহলে কি হিসাব করব, এখান থেকে আমরা হিসাব করব হচ্ছে ত্বরণের মান এবি অংশের জন্য। আসো ত্বরণের মান হিসাব করি, এটা এই অংশের জন্য, এই প্রশ্নটা একটু বড় তাই না, আসো করি। আর এটা করব এই অংশের জন্য, এই অংশের ত্বরণ কত, এই অংশের ত্বরণ হচ্ছে বেগ বাই সময় 5, তাহলে এখানে আসলো 2, ঠিক আছে। এখানে আসো দেখি কত আসে, এটাও 2 পাইছি, এখান থেকে এটা আর এখান থেকে এটা, দেখো বেগের মান তো সমান, তাহলে এই অংশের জন্য যে ত্বরণের মান আমরা পাবো, দেখো ত্বরণ মানে কত, এ সমান ভি বাই টি, মানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তো এখানে বেগ ছিল কত, বেগ ছিল 10, হয়েছে কত 0, তার মানে বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 0। আর এখানে মানে আদি আমরা আমাদের কনসেপ্ট ঠিক রাখি, যে আমাদের কনসেপ্ট ছিল কি, যে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ 0, আদি বেগ 10, এত 10 আদি বেগ, ঠিক আছে। আর এখানে সময় কতটুকু, 20 থেকে 25, 20 থেকে 25 মানে কত 5, তাহলে এখানে হলো -2। তার মানে আমরা দেখো এটা বুঝে গেছি। 68 নম্বরে আসো, 68 নম্বর কি বলে, 68 নম্বর বলে যে এবি এবং সিডি অংশের ত্বরণের মান সমান, ত্বরণের মান সমান, কিন্তু ত্বরণ তো ঋণাত্মক, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলি ওকে, কিন্তু ত্বরণের মান তো সমান, তার মানে এটাও সঠিক, এটা আমাদের কি, এটা সঠিক। বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব, বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব, বিসি অংশের বেগের মান কত, বিসি অংশের বেগের মান কত পাইছি দেখো তো 10, আর সময় কত 5, তাহলে বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব, বিসি হলো সমবেগ, সমবেগ মানে কি আমরা জানি, সমবেগ মানে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে বি বেগের মান কত, বেগের মান বিসি অংশের বেগের মান 10, আর সময় কত বিসি, সময়ের মান 15 থেকে 20 গেছে মানে 5, তার মানে এখানে হবে 10 ইন্টু 5 মানে 50 মিটার, তার মানে এটাও সঠিক। তার মানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে ঘ। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছে। আশা পরের এমসিকিউতে যাই, না বুঝলে আরেকবার দেখো ভাই প্লিজ। চিত্রে একটি গাড়ির গতিপথ দেখানো হয়েছে, চিত্রে কোন অংশে গাড়িটি সমবেগে চলবে। ভাই এবার তো তোমরা বুঝতে পারছো, এটা দেখো বেগ, এই অক্ষে আছে বেগ, এই অক্ষে কি আছে, এই অক্ষে বেগ আছে,
তাই না? এই অক্ষে বেগ আছে আর এই অক্ষে কি আছে, এই অক্ষে সময় আছে। বেগ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে সরল রেখাটা আমাদের কি নির্দেশ করে, সমবেগ নির্দেশ করে। তো এই রেখাটা, এই রেখাটা এখান থেকে এই রেখাটা, এটা কি নির্দেশ করবে, সমবেগ নির্দেশ করবে। এটা কি নির্দেশ করবে, সমবেগ। এটা ত্বরণ নির্দেশ করবে, এটা মন্দন নির্দেশ করবে। অনেকবার লিখতেছি, বুঝে যাওয়ার কথা। তাহলে এবি অংশ, এবি অংশ কি নির্দেশ করে, কোন অংশে সমবেগের গতিশীল, এবি অংশে সমবেগে গতিশীল। আসলে পরের অংশে যাই। গাড়িটির ভর এত হলে উদ্দীপকে বিসি অংশে বাধাদানকারী বলের মান কত? যেহেতু এটা 3 নম্বর অধ্যায়ের প্রশ্ন, এটা আমরা আপাতত স্কিপ করি, কারণ আমরা চাইলে এটা আলোচনা করতে পারি, কিন্তু যেহেতু আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে, এটা আমরা এখনো পড়ি নাই, তাই আমরা এটা স্কিপ করলাম। কেন? কারণ এটা আমরা কোন অধ্যায় করব, এটা আমরা 3 নম্বর অধ্যায় করব। স্কিপ বিকজ ইটস আ কোয়েশ্চেন অফ চ্যাপ্টার 3। ওকে, বাধাদানকারী বল, বল মানে কি, এফ সমান এম এ। তো এখান থেকে ত্বরণ বের করব আর এখানে এমটা গুণ করে দেব, শেষ। কিন্তু আমরা এটা করলাম না, আমরা এটা করতে চাইলে কোন সূত্র দিয়ে করব, এফ সমান এম এ। তো এ কোথা থেকে পাবো, এটা এই গ্রাফ থেকে পাবো, গ্রাফ থেকে এ নির্ণয় করব, করার পরে করে দেবো। আমি অ্যান্সারটা দাগাই দিই অন্তত, যাতে তোমরা বাড়িতে করতে পারো যদি চাও। 70-এর অ্যান্সারটা হবে হচ্ছে গ, 70-এর অ্যান্সার কি হবে, গ। ঠিক আছে, 70-এর অ্যান্সার হবে গ। তাহলে এখান থেকে আমরা চাইলেই ত্বরণের মান বের করব, ত্বরণের মান বের করে ফেলতে পারি। আসো আমি করে দিই ভাই, ফেলায় রেখে কি হবে। তো এখানে কত, বিসি অংশ, বিসি অংশ কোনটা, এটা, এখান থেকে এটা। তো দেখো এখান থেকে এটা কত, তাহলে এটা এখান থেকে এত দূর আর এটা এখান থেকে এত দূর। তার মানে দেখো তো বেগের মান কত, বেগের মান 10 ছিল, 5-এ আসছে। তার মানে বেগের মান এখানে কত, এই অংশে বেগের মানটা কত, এই অংশে বেগের মানটা নিশ্চয়ই 5। এই অংশে ভি, ভি সমান 5, বেগের পরিবর্তন 5 আর কি, ডেল ভি, যেটাকে বেগের পরিবর্তন সেটাকে আমরা ডেল ভি বলি, সেটা 5। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো সময়ের পরিবর্তন, সময়টা এখান থেকে এখানে, আর আরেকটা কি এখান থেকে এখানে, এটাও 5। তার মানে এখানে সময়ের পরিবর্তন ডেল টি, সেটাও 5। আমরা টিও লিখতে পারি, ডেল টিও লিখতে পারি। তাহলে এখান থেকে যদি ত্বরণ নির্ণয় করি কত আসবে, 5/5 মানে ভি বাই টি, ডেল ভি বাই ডেল টি, তাহলে এটা হবে 1। তাহলে বাধাদানকারী বলের মান, এখানে ভর হচ্ছে 600 কেজি এবং বলের ত্বরণের মান 1, তাহলে এটা হলো কত, 600 এবং বলের একক নিউটন। আমরা 3 নম্বর অধ্যায় শিখবো, আপাতত দেখাই দিলাম যে এটা এইভাবে। ওকে, আসো পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ 71 নম্বর এমসিকিউ, প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? এটা 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তো বেগের মানটা কি হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখান থেকে আমরা কি করব, ত্বরণ নির্ণয় করে নেব। ত্বরণ নির্ণয় করব কিভাবে, আমরা মনে করে এটা আর এটা ব্যবহার করে ত্বরণ নির্ণয় করব। তাহলে সময়ের মান কত, সময়ের মান 0 থেকে 5-এ গিয়েছে, তার মানে সময়ের মানটা এখানে টি সমান 5 সেকেন্ড, আর বেগের মানটা 0 থেকে 20-এ গিয়েছে। তাহলে এখানে ডেল ভি সমান কত, 20। তাহলে এখান থেকে ত্বরণের মান এই সমান কি, ডেল ভি ডিভাইডেড বাই টি, তাহলে 20/5 সমান কত, 4। 4 কি, মেস ইনভার্স 2। তাহলে এখানে ত্বরণে চলেছে পুরো পথটা। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস সমান আমরা কি লিখতে পারবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত, ইউ এর মান কত ভাই, ইউ এর মান কত, ইউ এর মান কত আমরা বের করছি, ইউ এর মান 0, তাহলে টি এর মান যাই হোক এটা 0 হয়ে যাবে। হাফ এ এর মান কত আমরা বের করলাম 4, এবং টি এর মান কত, 10 স্কোয়ার। আসো 71 নম্বরের অ্যান্সারটা আমরা ক্যালকুলেশন করি। 71 নম্বর, 71-এর অ্যান্সার ক্যালকুলেশন করলে আমরা এটা দেখতে পাবো যে এটার অ্যান্সার আসবে হচ্ছে 200। 10 স্কোয়ার মানে 100, এটা কাটাকাটি করলাম 2, তার মানে 200। আশা করি বুঝতে পেরেছি। আসো পরের এমসিকিউ। উপরের সারণীতে 5 সেকেন্ড পর পর একটি গাড়ির বেগ দেওয়া হলো, গাড়িটি সমবেগে অতিক্রম করবে 12 মিটার। তাহলে দেখো তো, এই তো এতটুকু আর এতটুকু, এখানে সমবেগ আছে না, সমবেগে কতটুকু দেখো তো, সময় গেছে 5 সেকেন্ড। 72 নম্বর, তাই না, 72-এর দেখো সমবেগে সমবেগে 12 মিটার অতিক্রম করবে, সমবেগে গেছে এখানে আর এখানে কত সেকেন্ড, 5 সেকেন্ড গেছে সমবেগে। তার মানে তার বেগ ছিল, দেখো 12 মিটার যাবে কিনা দেখি, সে 60 মিটার পার সেকেন্ড বেগে গেছে 5 সেকেন্ড, মানে এটা থেকে এটা 5 সেকেন্ড। তাহলে এখানে হবে হচ্ছে 530, 300 মিটার হওয়ার কথা, কিন্তু এখানে দিয়ে রাখিছে কত, 12 মিটার। তার মানে এটা জীবনেও হবে না, আর এটা হবে না মানে বাকি দুইটা অ্যান্সার। এভাবে পরীক্ষায় আমরা অ্যান্সার করলে সময় বাঁচাইতে পারি, ঠিক আছে।
এইভাবে পরীক্ষায় অ্যান্সার করলে আমরা কী করতে পারবো, সময় বাঁচাতে পারবো। তোমরা বের করো শেষ 10 সেকেন্ডে মন্দন কত। তো শেষ 10 সেকেন্ড মানে এটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, তার মানে তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত মন্দন বের করবা, ঠিক আছে। আর আদি ভরবেগ শূন্য, কারণ কি আদিতে বেগ শূন্য, আর বেগ শূন্য হওয়ার মানে ভরবেগ মানে কি বলতো, এই যে ভরবেগ, এখানে একটা রাশি আছে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল, ভর আর বেগের কি গুণফল, তার মানে ভরবেগ মানে কি, আমি লিখে দিই, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। তার মানে ভরবেগকে আমরা পি দ্বারা লিখি, পি হচ্ছে এম ইন্টু ভি, ভর আর বেগের গুণফল। যেহেতু বেগ শূন্য আদিতে, তার মানে আদি ভরবেগও শূন্য। আমরা এগুলো 3 নম্বর অধ্যায়ে আলোচনা করব। ওকে, এবার আসো দেখি আমাদের 73 নম্বর প্রশ্ন। 10 কেজি ভরের একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি 10 সেকেন্ড পর ভূমিতে পড়লো, ঠিক আছে। তো নিক্ষেপের সময় বেগ কত ছিল সেটা বের করতে পারবা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বের করতে পারবা, সর্বোচ্চ উচ্চতায় 100 জুল বিভব শক্তি। আচ্ছা দেখো এখানে শক্তির একটা ব্যাপার আসতেছে, এই প্রশ্নটা স্কিপ করি, এটা আমরা চতুর্থ অধ্যায়ে শিখবো, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ে শিখবো, তার মানে বুঝতে পারছো 2, 3, 4, 5 এই সব অধ্যায়গুলো কিন্তু কানেক্টেড। তাহলে এটা আমরা স্কিপ করলাম, এটা আসলে স্কিপ করব, এটা আমি করে দিতে পারি কিন্তু তুমি বুঝবা না, যার কারণে করে দিয়েও লাভ নাই। স্কিপ নাও, উই উইল লার্ন ইট, we will learn it in chapter 4, ঠিক আছে। কারণ বিভব শক্তি সমান কি আমি যদি বলি তো বুঝবা না তো এখন, কারণ আমরা এখন কি করতেছি, আমরা এখন শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় করতেছি। তবে প্রথম অপশনটা বের করতে পারো চাইলে, প্রথম অপশনটা বের করবা, ঠিক আছে। 73 নম্বর প্রথম অপশনটা বের করবা, দ্বিতীয় অপশনটা বের করবা, দেখবা দুটাই সঠিক হবে। তার মানে আর বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতায় কতটা ওই অধ্যায় শিখবো, তখন আমরা পরীক্ষায় যদি যখন আমরা বসবো তখন তো আমরা সব অধ্যায় জেনেই বসবো, তখন আমরা বলে দিতে পারবো তো সঠিক উত্তর হবে ক এবং খ, ঠিক আছে। বাড়িতে একটু চেষ্টা করো। এটা আমি এইচডব্লিউ দিলাম কারণ অনেক অঙ্ক করে দিয়েছি, এটা একটা এইচডব্লিউ দেওয়াই যায়। যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি করে দিব। ওকে, এটা আপাতত কি দিলাম, এটা এইচডব্লিউ দিলাম। ওকে, আসলে পরের এমসিকিউতে যাই। বস্তুটি নিক্ষিপ্ত দ্রুতির সাপেক্ষে কেমন দ্রুতিতে ভূমিতে আঘাত করবে। উপরে উদ্দীপক আছে, উদ্দীপক বলছে 10 কেজি ভরের কোনো একটি বস্তু, 10 কেজি ভরের কোনো একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি 10 সেকেন্ড পর ভূমিতে ফিরে এলো। এটা কত নম্বর প্রশ্ন, এটা 74 নম্বর প্রশ্ন। বস্তুটি নিক্ষিপ্ত বস্তুর সাপেক্ষে কেমন ভূমিতে কেমন দ্রুতিতে ভূমিতে ফিরে আসবে। দেখো আমি তোমাদের একটা থিওলজি বলি, বিষয়টা খেয়াল করো। একটা বস্তুকে যখন আমরা এখান থেকে এখানে নিক্ষেপ করব, একটা সময় পর সে আবার ভূমিতে ফিরে আসবে। একই জিনিসের দুইটা গতিপথ দেখাচ্ছি শুধুমাত্র, বুঝছো। একটা বস্তুকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করব, সর্বোচ্চ ওঠার পরে সে আবার কি করবে, নিচের দিকে ব্যাক করবে। সরি, ব্যাক করার লাইনটা ব্যাক হচ্ছে কে, এত দূর পর্যন্ত উঠলো, ওঠার পরে ব্যাক করবে। তো যেই গতিতে উঠলো একটা নির্দিষ্ট স্থানে উঠবে। দেখো এখানকার শেষ বেগ 0, এই অবস্থার শেষ বেগ এই অবস্থার শুরুর বেগ না, ইউ সমান 0। তাহলে এই অবস্থার শুরুর বেগ এই অবস্থার শেষ বেগ হবে, এটা শিওর। মানে বুঝতে পারছো ব্যাপারটা। তার মানে এখানে কারণ এখানেও জি ত্বরণ কাজ করছে, এখানেও জি ত্বরণ কাজ করছে, জি ত্বরণ এখানেও নিচের দিকে কাজ করছে, এখানেও নিচের দিকে কাজ করছে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা। তার মানে কি, বস্তুটি নিক্ষিপ্ত দ্রুতির সাপেক্ষে কেমন দ্রুতিতে ভূমিতে আঘাত করবে সমান, এটা হচ্ছে আমরা একটা যুক্তি দিলাম। আর তুমি চাইলে একটু চেক করে দেখতে পারো, তুমি এখানকার দ্রুতি বের করবা, এখানকার দ্রুতি দেখো দেওয়া থাক মানে এখানকার দ্রুতি বের করো আর এখানকার দ্রুতি বের করো, দেখবা দুইটাই সমান, আশা করি পারবা। তো দ্রুতি বের করাটা তোমার এইচডব্লিউ থাকলো, হ্যাঁ। আর আমি তো ব্যাখ্যা করেই দিলাম। আসো এটা করি। এত কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি 5 সেকেন্ড যাবত এত ত্বরণ প্রয়োগ করা হলো, তার একটি শেষ বেগ কত। তাহলে এখানে আমাদের যে ইউ দেওয়া আছে, ইউ কত দেওয়া আছে, 36 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের আর বেশি প্রশ্ন নেই, 36 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা করি, এটা আসে 10 মিটার পার সেকেন্ড। ওকে, আর এখানে টাইম টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড দেওয়া আছে, আর এখানে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো এখান থেকে তখন আমরা কি বের করব, শেষ বেগ নির্ণয় করব। শেষ বেগ ভি কি বলতো, শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভি এর মান 10, এ এর মান কত 2, টি এর মান কত 5। তাহলে 10 যোগ 10 সমান 20, এম এস ইনভার্স 1।
তার মানে এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর ঘ। আশা করি ক্লিয়ার। আসো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলছে দেখো যে এত বেগে চলন্ত একটি গাড়ির 5 সেকেন্ড যাবত তরুণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তো আমরা দূরত্ব বের করে ফেলতে পারি কোন সূত্র দিয়ে? a = ut + হাফ t স্কয়ার হাফ a t স্কয়ার। u এর মান কত পেয়েছি 10, ms ইনভার্স 1 36 কিলোমিটার/আওয়ার কে যখন আমরা কনভার্ট করেছি, t এর মান কত পেয়েছি 5 প্লাস হাফ a এর মান কত দেওয়া 2 এবং t এর মান কত তরুণকালে 5 সেকেন্ড যাবত t 5 স্কয়ার। তাহলে এখানে হলো 50 আর এখানে হবে 2 এর দিকে কাটা, এখানে হবে 25। তাহলে 50 আর 25 এ হবে 35 হওয়ার কথা না, সরি 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 তো ভুল তো লিখছি তাই না। এখানে হবে 50, এখানে হবে 50 আর এখানে হবে 25, তার মানে উত্তর হবে 75। তাহলে সঠিক উত্তর কি 75 মিটার। 75 মিটার সঠিক উত্তর কত 75 মিটার। আশা করি ক্লিয়ার। আসো পরের অঙ্কে যাই। পরমাণুর কম্পনের গতি। পরমাণুর কম্পনের গতি মানে কি? পরমাণু কঁপছে মানে সরলরেখায় কাঁপে। পরমাণুর আমি সরি হাত দিয়ে দেখাচ্ছি কেন, এটা কি আমার সেই ক্লাসরুম? এটা তো অনলাইন ক্লাস। পরমাণুর গতি, পরমাণু একবার এদিকে কাঁপবে একবার এদিকে কাঁপবে, মানে বিষয়টা এরকম, একবার সে এদিকে কাঁপবে একবার সে এদিকে কাঁপবে। সরলরেখায় কাঁপছে আর একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করবে, তার মানে এটা সরলরৈখিক গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। ৭৭-এর উত্তর হবে কি ঘ। ৭৭-এর উত্তর হবে কি ঘ। বুঝতে পেরেছ? এখান থেকে অনেক প্রশ্ন আসে। মনে করো একটা পরমাণু, এটা কি একটা পরমাণু, এটা একটা কি পরমাণু। আশা করি আমি বুঝাতে পারছি। তোমরা আগের ক্লাসগুলো করে এসে বুঝতে পারবা। বেগের পরিবর্তন হয়, মানের পরিবর্তন হলে, দিকের পরিবর্তন হলে, মান এবং দিক উভয়ের পরিবর্তন হলে। আমি বলেছি বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির পরিবর্তন 3 ভাবে হয়। বেগের মানে মানের পরিবর্তন করলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, দিকের পরিবর্তন করলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, মান এবং দিক উভয়ের পরিবর্তন করলেও ভেক্টর রাশি পরিবর্তন হয়। আসো এটা দেখি। একটি গাড়ির বেগ যথাক্রমে এত 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 মিটার। এক্ষেত্রে গাড়িটি কীভাবে চলছে? দেখো গাড়ির বেগ প্রত্যেক সেকেন্ডে বাড়ছে। কিভাবে বাড়ছে? সমানভাবে বাড়ছে। দেখো প্রত্যেক জায়গা থেকে তুমি যখন এখান থেকে এখানে আসতেছো, আমার কম্পিউটারটা শেষ, চেঞ্জ করতে হবে। এখান থেকে যখন এখানে আসতেছো বেগ বাড়তেছে 0.4, এখান থেকে যখন এখানে আসতেছো বেগ বাড়তেছে 0.4, এখান থেকে যখন এখানে আসতেছো তখনও বেগ বাড়তেছে 0.4। তাহলে প্রত্যেকটা জায়গায় বেগ বৃদ্ধির হার সমান। আর বেগ বৃদ্ধির হার সমান মানে কি? সেটা সুষম ত্বরণ। সেটা কি সুষম ত্বরণ। অথবা তুমি বের করতে পারো, সেটা ব্যাপার না। ওকে, তার মানে ৭৯ ক। আসো পরের অঙ্কে যাই। ত্বরণ হলো, ত্বরণ কি রাশি ভাই? ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণ স্কেলার রাশি জীবনেও না, যদি একটা না হয় তাহলে বাকি দুইটা হবে। তার মানে লব্ধ রাশি আর ভেক্টর রাশি। ত্বরণ ১ আর ৩, ১ আর ৩ কই আছে? ২ নম্বরে আছে। তাহলে ত্বরণ হবে এটা। আমরা প্রায় শেষের দিকে। আর দুইটা এমসিকিউ আছে। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করলে 72 মিটার দূরত্ব কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো বিনা বাধায় পড়ন্ত বস্তু মানে কি বলো তো? বিনা বাধায় পড়ন্ত বস্তু মানে সেখানে আমরা এই সূত্র খাটাতে পারবো। কোন সূত্র খাটাতে পারবো? এইচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ শূন্য, বিনা বাধায় পড়ন্ত বস্তু, তার মানে এইচ সমান হাফ এ টি স্কোয়ার। আর তার মানে কি? তার মানে এখান থেকে দেখো আমরা প্রথম বস্তুর জন্য কি দেওয়া আছে? পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে প্রথম ক্ষেত্রে এটাকে আরেকভাবে সলভ করা যায়, তবে আমরা যে কনসেপ্ট শিখেছি তার ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকব। তো 50 মিটার হাফ এ তো না, এখানে এটা কি হবে? জি এটা কত? আচ্ছা ধরলাম এটা এ না, জি ধরবো কারণ এটা তো আমাদের ই। তাহলে এটা জি ইন্টু টি স্কয়ার। টি স্কয়ারের মান কত ভাই? টি স্কয়ারের মান কত? এখানে দেখো দেওয়া আছে 5, তাহলে 5 স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? আমরা আসো দেখি। 50 ইন্টু 2 ভাগ 25 আসে হচ্ছে 4। সেজন্য আমি এটাকে আসলে বুঝছো। আচ্ছা তোমাদের আমি ওই কনসেপ্টটাও শিখাবো। এটা দুইভাবে করে দেবো। ওকে, এটা দুইভাবে করে দিয়ে আসো, তোমার ভালো হবে। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে,
যেহেতু মুক্তভাবে পড়ন্ত তার মানে ইউ এর মান 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এইচ সমান হাফ জি টি স্কোয়ার। তাহলে প্রথম বস্তুর জন্য আমরা কি লিখতে পারবো? প্রথম বস্তুর জন্য লিখতে পারবো এইচ ওয়ান সমান হাফ জি টি ওয়ান স্কোয়ার। দ্বিতীয় বস্তুর জন্য এটা তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় বস্তুর জন্য লিখতে পারবো এইচ টু ইজ ইকাল টু হাফ জি টি টু স্কোয়ার, কারণ দ্বিতীয় বস্তু দেখো সময় আর দূরত্বটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন 1 নংকে যখন আমরা 2 নং দ্বারা ভাগ করব, তাহলে উপরে আসবে এইচ ওয়ান, নিচে আসবে কি এইচ টু। আমরা কি করছি 1/2 করতেছি, ওকে। এগুলো খাতায় কিন্তু নোট করে নিবা, না হলে কিন্তু ভুলে যাবা। আর ভুলে গেলে কি হবে বলো তো? ভুলে গেলে পরীক্ষায় পারবা না। তাহলে 2 নংকে 1 নং দ্বারা যখন ভাগ করব, তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারবো এইচ ওয়ান, তাহলে এখানে উপরে হবে কত? হাফ জি টি ওয়ান স্কোয়ার, আর এখানে হবে হাফ জি টি টু স্কোয়ার। তো এখান থেকে কোনটা কোনটা কাটা যাবে বলো তো? এখান থেকে কাটা যাবে হাফ জি, এখান থেকে কাটা যাবে হাফ জি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো যে এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু সমান টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টি টু। ভাই এটা একদিনে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে থাকলে একসময় দেখবে এগুলো তোমার আয়ত্তে চলে এসেছে। তো এইচ ওয়ানের মান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে, ঠিক আছে। কত সেকেন্ডে? এইচ টু এর মান কত দেওয়া আছে? 72 দেওয়া আছে। আচ্ছা, এখানে টি ওয়ানের মান কত দেওয়া আছে? 5 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, টি টু এর মান কত সেটাই আমরা বের করব। টি টু এর মান বের করব, আসো বের করে ফেলি। তাহলে টি টু স্কোয়ার সমান আমরা কত লিখতে পারবো? 5 স্কোয়ার ইন্টু 72 টি টু স্কোয়ার এদিক চলে গেলো, আর 50 নিচে চলে আসলো, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে টি টু এর মান কী হবে? রুট ওভার এটা, তাহলে কত আসে আসো দেখি। রুট ওভার 5 স্কোয়ার মানে 25 ইন্টু 72 ভাগ 50 আসে হচ্ছে 6। তার মানে এটার অ্যান্সার হবে কত বলো তো? এটার অ্যান্সার হবে এখানে মানে এটা যদি একবারে রুট করি, এখানে আসে হচ্ছে 36, তারপরে রুট করলে আসে হচ্ছে 6। তার মানে এটার অ্যান্সার হবে কত? 6। কীভাবে করলাম আমি আরেকবার বলবো, যে আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য এই সূত্র জানি, বিনা বাধায় মানে মুক্তভাবে বিনা বাধায় মানে ইউ এর মান 0, তো ওখান থেকে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। প্রথম বস্তুর জন্য এইচ আর টি এর মান দেওয়া আছে, তাহলে দুইটা চলক এইচ আর টি এর মান বসাইলাম। দ্বিতীয় বস্তুর জন্য এটা করলাম, তারপরে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলাম। এইচ টি মানে এইচ আর টি ছাড়া এখানে আর কোনো কিছু নাই। প্রথম বস্তুর এইচ ওয়ান টি ওয়ান আছে, দ্বিতীয় বস্তুর এইচ টু টি টু আছে, তো সেটার মধ্যে সম্পর্ক করে সেখান থেকে টি টু বের করলাম, ঠিক আছে। এটা আমরা মুক্ত বস্তুর মুক্তভাবে পরন্ত বস্তুর যে গ্যালিলিও সূত্র আছে ওখানে আমরা বিস্তারিত শিখবো ভাই, টেনশন করো না, এটা বুঝেছো? আচ্ছা, আসো পরের অঙ্কে যাই। বিজ্ঞানী গ্যালিলিও এর পরন্ত বস্তু সূত্রগুলো নিচে কোন শর্ত মেনে চলে? স্থির অবস্থা থেকে বস্তুগুলো পড়তে হবে, অবশ্যই একই উচ্চতা থেকে পড়তে হবে, মুক্তভাবে পড়তে হবে, তার মানে সবগুলো শর্তই মানতে হবে। এটা তো ইজি ছিল, মুক্ত গ্যালিলিও সূত্র যখন পড়বো এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো ভাইজান আমাদের ক্লাস এরই মাধ্যমে শেষ। তো আমরা এই ক্লাসে টোটাল 82টা এমসিকিউ সলভ করলাম। কয়টা এমসিকিউ সলভ করলাম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? 82। কাজ করে না কেন? কাজ তো করার কথা। কিলা কে হইছে তোরে? কাজ করস না কেরে? এমসিকিউ সলভ করলাম। তো এই 82টা এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা কিছু না হলেও কিছু দক্ষতা অর্জন করেছি। তো আমার ক্যালকুলেশনে মাঝে মাঝে দু একটা ভুল হইতে পারে, সেই ভুলটা তোমরা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, তারপরে আরও তোমাদের যে গাইড থাকবে সেই গাইড প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেনগুলো বোর্ডের এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, বোর্ড এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আমরা 82টা এমসিকিউ প্র্যাকটিস করবা, গাইডের এমসিকিউ প্র্যাকটিস করবা, বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করবা। তাহলে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা প্র্যাকটিস করলে আর কি লাগে ভাই? এই অধ্যায়ের এমসিকিউতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারের এমসিকিউতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো আশা করি তুমি অধ্যায়ের এমসিকিউ ক্লিয়ার। তো নেক্সটে আমরা অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা। একই জিনিস ঘুরে ফিরে আসবে, টেনশন নাই। নেক্সট ক্লাস, এটা হলো নেক্সট ক্লাস, ওকে। এটা আমাদের নেক্সট ক্লাস, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো ভাই, অনেক সময় খাইলাম তোমাদের, ক্ষমা করে দিও।
আসো আমরা ক্লাসটা শেষ করি। মোড প্রেজেন্টেশন মোডে আসি। তো ঠিক আছে ব্রাদার, ভালো থাকো।